হ্যালো এভরিওয়ান, আমি সঞ্জয়। তোমাদের সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ক্লাসে, তোমাদেরই চ্যানেল মদাক এডু মিউজিক্যাল। আমাদের এবারের টার্গেট ফুড এসআই এক্সাম এবং পিএসসি ক্লার্কশিপ 2024। সেই লক্ষ্যে এগোবার জন্যই আমরা শুরু করেছি ম্যাথ স্পেশাল ক্লাস। আজ হবে প্র্যাকটিস সেট নাম্বার 9। দেখো, এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় এখন আসে। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের ক্লাস। দেখো, প্রথমটা কি বলছে, একটি লোক কোনো নদী সোজাসুজি মানে পারপেন্ডিকুলারলি অতিক্রম করতে চায়। স্থির জলে নদীটি অতিক্রম করতে 4 মিনিট সময় এবং স্রোতের প্রতিকূলে 5 মিনিট সময় নেন। যদি নদীটি 100 মিটার চওড়া হয় তবে স্রোতের বেগ কত হবে? দেখো, এখানে স্রোতের বেগ কিন্তু মিটার প্রতি ঘন্টাতে দেওয়া আছে, তার মানে আমাদের মিটার প্রতি ঘন্টাতে বের করতে হবে। তার মানে দেখো, স্থির জলে যেতে সময় নেয়, তার মানে কত? 4 মিনিট। তার মানে কি, আমি এই 100 মিটার পথটাই যাচ্ছি। তাহলে যদি আমরা সিম্পলি ঐকিক নিয়মে করি, তাহলে দেখো অঙ্কটা অনেক ইজি হবে। এই যে 4 মিনিটে যাই আমি 100 মিটার, 1 মিনিটে কতটুকু যাবো? নিশ্চয়ই অনেক কম। আর যেহেতু দেখো ঘন্টায় প্রকাশ করতে বলেছে, মিটার প্রতি ঘন্টা, তার মানে আমরা এখানে 60 মিনিটে কতটুকু যাই সেটা নির্ণয় করব। তাহলে এই 60 দ্বারা গুণ হবে, 4 15 60, তার মানে দেখো 15 কি 15, তার মানে 1500 মিটার প্রতি ঘন্টা হচ্ছে আমার এখানে কি না স্থির জলে ওই মানুষটার গতিবেগ। আর প্রতিকূলে গতিবেগ কত আসছে? দেখো, প্রতিকূলে বলেছে এই দূরত্বটাই যাচ্ছে আমার 5 মিনিটে। তাহলে আমরা সিম্পল লিখি, 5 মিনিটে যাই 100 মিটার। তাহলে 1 মিনিটে কতটুকু যাবে? নিশ্চয়ই কম। আর 60 মিনিটে কতটুকু যাবে? তার মানে অনেক বেশি, তার মানে গুণ হবে। তাহলে দেখো 5 12 60, তার মানে কত পাচ্ছি আমি? 1200 মিটার প্রতি ঘন্টা, তাই না? তার মানে দেখো, এইটা যখন স্রোতের প্রতিকূলে যাচ্ছে তখন হচ্ছে গতিবেগ ওই মানুষটার, আর এটা যখন স্থির জল মানে যখন স্রোত চলছে না তখন হচ্ছে ওই লোকটার গতিবেগ। তার মানে দেখো, এই যে স্রোতের গতিবেগ থাকার কারণে কি তার গতিবেগ কমে গেছে। তার মানে স্রোতের বেগ কি হবে? আমরা এটা থেকে এটা সিম্পলি বাদ দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। তাহলে 1500 থেকে 1200 বাদ দিলে কত হয়? 300 মিটার প্রতি ঘন্টা। তার মানে সেইটাই হচ্ছে কি স্রোতের গতিবেগ। 300 মিটার প্রতি ঘন্টা, মানে ডি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। এ ও বি নল দুটির সাহায্যে একটি জলাধারকে যথাক্রমে 16 মিনিট ও 24 মিনিটে ভর্তি করা যায়। নল দুটিকে একসাথে খোলার কিছুক্ষণ পর এ কে বন্ধ করা হলো এবং দেখা গেল জলাধারটি মোট 12 মিনিটে ভর্তি হয়। খোলার কতক্ষণ পর এ নলটিকে বন্ধ করা হয়েছিল? তো ঠিক আছে, দেখো, এ নল ভর্তি করতে পারে কত মিনিটে? 16 মিনিটে। বি নল ভর্তি করে কত মিনিটে? না 24 মিনিটে। দেখো, এদের লসাগু হবে কিন্তু 48। তার মানে দেখো, এইটাই কিন্তু আমার টোটাল ওয়ার্ক। তাহলে এর কর্মদক্ষতা 3 16 48, বি এর কর্মদক্ষতা 24 2 48। তাহলে এরা দুজন কাজ করছে, একসাথে শুরু করেছে। এইবার বলছে কিছুক্ষণ চলার পর এ কে বন্ধ করে দেওয়া হয়েছে। এবার কিছুক্ষণ মানে কতক্ষণ চলছে আমরা জানি না, আমরা ধরে নিচ্ছি সে কথার কথা এক্স মিনিট ওরা দুইজন একসঙ্গে ভর্তি করেছিল। তাহলে দেখো, দুজনে এ প্লাস বি, এদের কর্মদক্ষতা কত হবে? না 5 ইউনিট। তাহলে ওই এ প্লাস বি অর্থাৎ দুজনে মিলে 1 মিনিটে 5 ইউনিট পূর্ণ করে। তাহলে এক্স মিনিটে কত ইউনিট পূর্ণ করবে? নিশ্চয়ই এক্স দ্বারা গুণ হবে। তার মানে দেখো, এক্স মিনিটে পূর্ণ করবে অ্যাকচুয়ালি 5x ইউনিট, তাই না? এত ইউনিট পূর্ণ করবে। 1 মিনিটে পূর্ণ করে 5 ইউনিট, তাহলে এক্স মিনিটে কতটুকু পূর্ণ করবে? এই যে 5x ইউনিট। দেখো, টোটাল কাজ আমার হচ্ছে 48 ইউনিট। তার মানে দেখো, এখান থেকে যদি আমরা মাইনাস করে দিই 5x, তার মানে কাজ পড়ে থাকলো কত? 48 মাইনাস 5x, এত ইউনিট। এইবার এই কাজটা কে করবে? দেখো, এই কাজটা কিন্তু করবে বলেছে বি, যেহেতু এ কে বন্ধ করে দেওয়া আছে। দেখা গেল জলাধারটি মোট 12 মিনিটে ভর্তি হয়েছে। তার মানে দেখো, এই আগের এক্স মিনিট এবং পরে বি যতটুকু কাজ করলো সেই কাজটুকু করতে যত সময় লাগলো সেইটা মিলিয়ে মোট লেগেছে 12 মিনিট। তাহলে এই বি এইটুকু ভরতে কত সময় নেবে? দেখো, বি এর কর্মদক্ষতা কত? 2 ইউনিট প্রতি মিনিটে। তাহলে এইটা ভরতে কত সময় লাগবে? তার মানে দেখো, 48 মাইনাস 5x/2, এত মিনিট, তাই না? আর আগে করেছিল এক্স মিনিট। তার মানে দেখো, এই দুটো যদি আমরা যোগ করে দিই তাহলে এটা 12-র সাথে সমান হয়ে যাবে, যদি বলেছে মোট 12 মিনিট সময় লাগে। দেখো, 2 যদি আমরা লসাগু করি তাহলে কত হবে? এখানে 48 মাইনাস 5x, এইটা হবে দেখো প্লাস 2x,
আর ওই 2 দ্বারা আমরা একবারে লসাগুর 2 দ্বারা এটাকে একবারে গুণ করে দিই, 12 দুগুণা 24। তাহলে দেখো 5x থেকে 2x বাদ দিলে পরে হবে -3x, 24 থেকে 48 বাদ দিলে হবে -24, আমরা মাইনাস মাইনাস কেটে দিলাম, এইটা কাটলে পরে হবে 8। তার মানে দেখো x এর মান আসছে 8, তার মানে কতক্ষণ পরে বন্ধ করেছিল এই নলটা? 8 মিনিট পর বন্ধ করা হয়েছিল। তার মানে দেখো এটাও কিন্তু আমার ডি অপশনই কিন্তু অ্যান্সার আসছে। চলো পরেরটা দেখা যাক। এ বি সি সংখ্যা তিনটি যেমন যে এ এর 2/3 অংশ, তাহলে দেখো আমরা এ গুণ 2/3 লিখলাম, সমান বলেছে বি এর 75%, তাহলে 75% মানে 75/100 লিখলাম, সমান দেখো সি এর 1.5, সি ইন্টু 1.5, তাহলে বলেছে এ ইস টু বি ইস টু সি কত হবে। তো ঠিক আছে আমরা করব, দেখো কি হয়। তার মানে দেখো এইটা 2a/3 যেরকম আছে থাকুক, দেখো এটা 3 25 75, এটা 4 25 100, তার মানে এটা দেখো আসবে 3b/4। দেখো এইটা কিন্তু আসছে আমার, যদি আমি 1 দেখো এখানে 15 লিখলাম, এটা সি লিখলাম, তার মানে 1.5 এর জন্য আমরা এখানে কত লিখবো? 10। 10 বিঘের জন্য একটা 1 আর এক ঘরের জন্য 0, তাহলে এটা কাটলে পরে দেখো হবে 5 দুগুণী 10, এটা হবে 3 5 15, তার মানে 3c/2 আসছে। তাহলে দেখো হরগুলো কি আছে? 3 4 2, তার মানে এদের লসাগু কত হবে? 3 4 2 এর দেখো লসাগু আসছে 12, তার মানে আমরা এইটাকে এই সবকটাকে 12 দ্বারা গুণ করে দেবো। দেখো 12 দ্বারা গুণ করলে পরে কি হবে? 3 4 12 মানে 4 দুগুণী 8। দেখো যদি বুঝতে না পারো তার মানে আমরা এখানে একটু ডিটেলস করব, 2a/3 গুণ 12, দেখো 3 4 12, তাহলে এই 4 দুগুণী কত আসলো? 8, সমান দেখো এইটাও আমরা করছি 3b/4 গুণ 12, তাহলে 4 3 12, তার মানে এটা কত পেলাম আমরা? 9b, সমান দেখো এইটা আমরা কত পাচ্ছি? 12 দ্বারা যদি গুণ করি তার মানে এটা ছিল 3c/2 গুণ 12, এটা কাটলে পরে হবে 6, তাহলে 3 6 18c। ঠিক আছে, তার মানে দেখো এইবার আমরা বলতে পারবো অতএব যেহেতু তিনটে আছে তাই a ইস টু বি ইস টু সি হবে কি না, যার সাথে যেটা গুণ আছে সেইটা 1/, হয়ে যাবে। তাহলে 1/8, এইটা হবে 1/9, এইটা হবে 1/18। এইবার দেখো আমরা 8 9 আর 18 এইটাকে আমরা কি করব না, এদের লসাগু দ্বারা গুণ করে দেবো, তাহলে কিন্তু এই ভগ্নাংশটা চলে যাবে। তাহলে দেখো 2 দ্বারা এটা হবে 9, 4 দুগুণী 8, এটা 9, এটা 9 দুগুণী 18, তাহলে এটা 9 দ্বারা করব, তাহলে এটা 4ই থাকবে 1 1, তাহলে দেখো এখানে 4 দুগুণী 8, 8 নং 72 দ্বারা গুণ করব। তাহলে দেখো এইটাকে যদি আমরা 72 দ্বারা গুণ করি তাহলে কত হবে? 8 9 72, তাহলে এটা হবে 9, এটা হবে 8, আর 4 18 72, তার মানে 9:8:4 হবে কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্সার। তার মানে দেখো সি অপশন হবে এখানে উত্তর। একটি লোকের বেতন বলছে স্যালারি 20% হ্রাস করা হলো, ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি করা হলে সে আগের সমান বেতন পাবে? তার মানে দেখো তার স্যালারি ছিল, আমি ভাবলাম এই স্যালারি ছিল কত? 100, তাহলে কমিয়ে কত করা হয়েছে? দেখো 20% হ্রাস করা হয়েছে, তার মানে তার নিউ স্যালারি, এই যে নিউ স্যালারি কত আসলো? 80 টাকা, যে 20% আমি যেহেতু হ্রাস করলাম। এইবার বলেছে যে না আবার তাকে আমি 100 টাকায় পূর্ণ করব, তাহলে এই যে 80 থেকে 100 করব, তাহলে আমার কতটা যোগ করতে হবে? 20। তাহলে বলেছে তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি করবো, তার মানে কি আমরা এই 80-র উপরে বৃদ্ধি করছি, তার মানে 80 নিচে চলে আসবে, অর্থাৎ যার রেসপেক্টে সেটা আসে নিচে, সেইটা ইন্টু 100, তাহলে আমরা পার্সেন্টেজ পেয়ে যাব। তাহলে দেখো 4 20 80, 4 দ্বারা কাটলে এটা হবে 25, তার মানে দেখো 25% আমাকে কিন্তু বাড়াতে হবে, তবেই কিন্তু তার স্যালারি আবার পূর্বের জায়গায় ফেরত যাবে। তার মানে দেখো ডি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। একটি কাজ এ একা যতদিনে শেষ করে বি এবং সি একসঙ্গে ততদিনে শেষ করতে পারে। তার মানে দেখো এখানে যা বলা আছে, এ একা যা করবে, বি আর সি প্লাস সেই কাজটা মানে একা সেই কতদিনে কাজটা শেষ করতে পারে। যদি এ এবং বি একসঙ্গে কাজটি 10 দিনে এবং বি একা কাজটি 50 দিনে শেষ করে, তবে এ এবং সি একসঙ্গে কাজটি কত দিনে শেষ করবে? তাহলে দেখো এখানে কি কি বলা আছে, এ প্লাস বি একসঙ্গে কাজটি শেষ করে 10 দিনে, আর বি একা কাজটি শেষ করে দেখো বলা আছে 50 দিনে। দেখো এদের লসাগু কত হবে? 50। তার মানে দেখো এ প্লাস বি এর কর্মদক্ষতা কত হবে? 5।
5 10 50, আর বি এর কর্মদক্ষতা কত হবে 1, তাই না? 50 অক্ষে যেহেতু 50। তাহলে এইবার কি বলেছিল, এ এবং সি একসঙ্গে কাজটি কতদিনে শেষ করবে। তার মানে দেখো আমরা এই যা দেওয়া আছে এই হিসাবে আর এই হিসাবে আমরা সি এর কর্মদক্ষতাটাকে নির্ণয় করব, তাহলেই হবে। দেখো বি এর মান আমার এখানে 1, তাহলে যদি বি আমি 1 বসাই তার মানে এ মাইনাস সি পেয়ে যাচ্ছে আমরা। আচ্ছা দেখো এখানে যেমন দেওয়া আছে এ ইজ ইকুয়াল টু বি প্লাস সি, তাহলে বি এর, আচ্ছা আমরা তোমার ধরো এখানে এই যে এ সমান, তার মানে দেখো এখানে 1 প্লাস সি, তার মানে দেখো এ মাইনাস সি সমান সমান আমরা কত পেলাম 1। আবার দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি সমান সমান কত আছে 5, তাই না? দেখো বি এর মান কিন্তু আবার আমি জানি 1, তাহলে বি এর মান যদি আমি 1 বসাই, দেখো না তাহলে আমরা এটা ঘুরিয়ে লিখি, আচ্ছা দরকার নেই যেরকম আছে সেরকমই থাকো। দেখো বি এর মান আমি এখানে 1 বসিয়ে দিলাম, তার কারণ কি বি এর যেহেতু কর্মদক্ষতা 1। এবার যদি আমি এটাকে বিয়োগ করে দিই, দেখো বিয়োগ করছি, তার মানে দেখো এ এ কেটে গেল, তার মানে দেখো এখানে পাচ্ছি আমি মাইনাস সি, এই পেলাম -1, -5 থেকে 1 বাদ দিলে আসবে -4, তার মানে মাইনাস সি 4 থেকে দেখো আমি 1 এপাশে নিয়ে আসলে পরে প্লাস হয়ে যাবে, তার মানে -3 কেটে দিলাম, তার মানে দেখো সি এর কর্মদক্ষতা আমি কত পাচ্ছি 3। তাহলে এবার আমার এ আর সি এর দরকার, তাহলে দেখো এখানে সি যদি 3 হয় আর বি তো আমি 1 পেয়েছিলাম, এই যে 3 আর বি 1, তাহলে এর কর্মদক্ষতা কত আসলো 4, তার মানে দেখো এর হচ্ছে 4 আর সি হচ্ছে 3, ঠিক আছে? বা এখান থেকে দেখো আমরা এর কর্মদক্ষতা কিন্তু পেয়ে যাচ্ছি, এত জটিল কিছু ছিল না। যদি বি এর মান আমরা এখানে 1 বসাই তার মানে এর মান কত হবে 4, তার মানে সেই হিসাবে কিন্তু আমরা সি এর মানও পেয়ে যেতাম, মানে যেভাবে হোক আমরা পেতামই। তার মানে দেখো এখানে এই যে এর মান হচ্ছে আমার 4, বি এর মান 1, বাদ দিলে কিন্তু সেই 3ই আসতো। যাই হোক আমরা এখানে একটু জটিল করে ফেলেছিলাম, করতে গিয়ে পরে দেখা গেল। এইবার কি বলছে দেখো এ এবং সি একসঙ্গে কাজটি কতদিনে শেষ করবে। তাহলে একসঙ্গে কাজ করলে কত হবে, দেখো এদের কর্মদক্ষতা টোটাল কত হবে 7 ইউনিট, আমার টোটাল ওয়ার্ক কতটুকু আছে এই যে 50 ইউনিট, তাহলে কত সময় লাগবে, এটাকে আমরা 7 দ্বারা ভাগ করে দেবো, আর কিচ্ছু না। তাহলে দেখো 7 7 49, তার মানে 7 পূর্ণ 1 7 দিনে শেষ হবে। দেখো নিশ্চয়ই এরকম একটা অ্যান্সার থাকবে, হ্যাঁ বি অপশন তাহলে কিন্তু এখানে হবে অ্যান্সার। দেখো কি বলেছে, একটি অংশীদারি কারবারে পি মোট মূলধনের 1/6 সময়ের জন্য আর কিউ 1/3 সময়ের মোট মূলধনের 1/3 বিনিয়োগ করে এবং আর পুরো সময়ের জন্য বাকি মূলধন বিনিয়োগ করে, যদি বছর শেষে 23,000 টাকা মোট লাভ হয় তবে কিউ এর লভ্যাংশ কত। দেখো এইটা আমরা জানি যে ইনভেস্ট প্রফিট ইজ ইকুয়াল টু, মানে লাভ ইজ ইকুয়াল টু, এই যে প্রফিট ইজ ইকুয়াল টু কি না ইনভেস্টমেন্ট, এই যে ইনভেস্টমেন্ট লিখলাম না পুরোটা, গুণ হচ্ছে আমার টাইম, অর্থাৎ এই দুটো গুণ করলে আমি প্রফিটটা কিন্তু পাবো। তাহলে দেখো এখানে আমি মনে করলাম এই এ, না এখানে এ নয় পি দিয়ে আছে, দেখো এই মনে করলাম পি, এটা মনে করলাম কিউ, এটা মনে করলাম আর। তাহলে দেখো পি এর ইনভেস্টমেন্ট কত বলা আছে, দেখো মোট মূলধনের 1/6, তাহলে লিখলাম 1/6। কিউ এর কত বলা আছে সময়, দেখো এটা হচ্ছে টাইম, না পি এর সময় কত বলা আছে সেটা বলা আছে 1/6। এইবার কিউ দেখো 1/3 সময়, তাহলে সময় আমি লিখলাম 1/3, মোট মূলধনের 1/3 হচ্ছে আমার বিনিয়োগকারী বা মূলধন, আর বলেছে পুরো সময়, তাহলে পুরো সময় মানে 1 অংশ, আর বাকি মূলধন বিনিয়োগ করতে হবে। বাকি মূলধন বলতে কিরকম বোঝাচ্ছে, দেখো এইটা আছে আমার 1/6, এইটা আছে আমার 1/3, তাহলে এদের হর কত আছে 6 আর 3, তাহলে এদের লসাগু করলে কত হবে 6, তার মানে এইটাকে যদি আমরা 6 দ্বারা গুণ করি, দেখো যদি এটাকে আমরা 6 দ্বারা গুণ করি তার মানে দেখো এইটা কিন্তু অ্যাকচুয়ালি পাচ্ছি আমি 1, এইটা এখন নতুন পেলাম। এইটাকে যদি আমরা 6 দ্বারা গুণ করি তাহলে দেখো এটা পাবো কিন্তু আমি 2, এটা এখন পেলাম। দেখো এইটাও কিন্তু সেম নেই, তাহলে এটাকেও আমরা সেম করে নিই, তাহলে এটাকেও দেখো আমরা 6 দ্বারাই গুণ করব, তাহলে এটাকে 6 দ্বারা গুণ করলে এইটা হবে 1, তার মানে এখন আমরা এইটা নেব, এটাকে 6 দ্বারা গুণ করলে এইটা হবে 2। এইবার দেখো কি হচ্ছে, তার মানে দেখো 6টা হচ্ছে আমার এখানে টোটাল ইনভেস্টমেন্ট, এটা হচ্ছে আমার টোটাল ইনভেস্টমেন্ট, আবার টাইমও কিন্তু আমার এখানে 6। যাই হোক
দেখো তাহলে মানে এই 6 কে তাহলে আমরা কি 6 অক্ষকে 6 দ্বারা গুণ করবো, তার মানে এটা 6 হয়ে যাবে টাইম আর এর ক্ষেত্রে। তার কারণ এটা সবাইকে আমরা গুণ করব 3 জনকে, আর এখানে আমরা আর এর মানটা নির্ণয় করব। দেখো 2 আর 1 এ 3 চলে গেছে মূলধন, আমার মোট মূলধন কত ছিল 6, তার মানে বাকি পড়ে থাকলো কত 3, তার মানে 3 হবে কার, আর এর হবে হচ্ছে আমার হচ্ছে মূলধন। এইবার দেখো বলতে যদি বছরের শেষে, তার মানে দেখো প্রফিট কি হবে বা মূলধনের অনুপাত বা প্রফিটের অনুপাত। দেখো এটা এককে 1, এটা 2 দুগুণা 4, এটা হবে 3 6 18। তার মানে এইটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি কি অনুপাত, মূলধনের অনুপাত বলতে পারো বা লভ্যাংশ যে ভাগ করবে তার অনুপাতও বলতে পারো। তাহলে দেখো এইগুলো যোগ করলে কত আসে, 18 আর 4 22 আর 1 23, তার মানে আমরা কি বলতে পারবো 23 ইকুইভ্যালেন্ট। যেহেতু দেখো এখানে বলা আছে যদি বছরের শেষে 23,000 টাকা মোট লাভ হয়, তাহলে এইটা সমান সমান আমরা কত বলতে পারবো 23,000। এখানে চেয়েছিল কি কিউ এর লভ্যাংশ, তাহলে কিউ মানে কোনটা দেখো মাঝেরটা, তার মানে 1 ইকুইভ্যালেন্ট কত হবে নিশ্চয়ই কম, মানে 23 দ্বারা ভাগ হবে, আর 4 ইকুইভ্যালেন্ট কত হবে, তার মানে 4 দ্বারা আমরা গুণ করব। দেখো 23 1 মানে এটা 1 দ্বারা গুণ হবে, আর এটা কত হবে 4000, তার মানে অ্যাকচুয়ালি 4000 টাকা কিন্তু কিউ এর প্রফিট হবে। তার মানে দেখো ডি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। এ বি এর তুলনায় 40% কম এবং সি এ ও বি এর যোগফলের 40%, এ ও বি এর পার্থক্য সি এর কত শতাংশ। তাহলে দেখো এখানে যেটা বলা আছে সেটা আমরা আগে দেখি কি বলেছে, এ বি এর তুলনায় 40% কম, তাহলে বি আমার এখানে 100 হবে, আর 40 কম মানে কত হবে এ হবে 60, একদম সিম্পল হিসাবে। এইবার দেখো সি কত বলেছে, সি বলেছে এ ও বি এর যোগফলের 40%, তাহলে এ প্লাস বি এ কত হবে, দেখো এটা 100 আর 160, তার মানে 160 এর যদি আমরা 40% করি, দেখো দুটো শূন্য আমরা কেটে দিলাম, তার মানে 4 16 64, তার মানে সি পেলাম কিন্তু আমি অ্যাকচুয়ালি 64। এইবার কি বলেছে এ ও বি এর পার্থক্য, তাহলে দেখো এ ও বি এর পার্থক্য কত 40, সি এর কত শতাংশ, তার মানে কি সি এর সাপেক্ষে, তাহলে সি আমার কত আছে 64, তার মানে আমরা বাই দিয়ে দিলাম 64, এইটা গুণ 100 করে দেবো তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো এইটা হবে 8 8 64, এইটা হবে 5 8 40, এটা দেখো 4 দুগুণী 8, এটা 4 25 100, তাহলে 5 25 125 বাই 2, তার মানে দেখো এটা ভাগ করলে হবে 6 দুগুণী 12 2 দুগুণী 4, তার মানে 62.5% হবে কিন্তু এখানে অ্যান্সার। দেখো 62.5 মানে সি অপশন হবে কিন্তু এখানে উত্তর। একটি ট্যাঙ্ক একসঙ্গে 3টি পাইপ এক্স ওয়াই এবং জেড দ্বারা 6 ঘন্টায় ভরাট করা হয়। যদি জেড ওয়াই এর 3 গুণ দ্রুত হয় এবং ওয়াই এক্স এর দ্বিগুণ দ্রুত হয়, তবে কেবল পাইপ এক্স এর ট্যাঙ্কটি ভর্তি করতে কত সময় লাগবে। তাহলে দেখো এখানে আমরা এইটা দেখবো, কর্মদক্ষতাটা আমরা কাজে লাগাবো এখানে। দেখো জেড আর ওয়াই বলা আছে, তাহলে লিখলাম জেড আর ওয়াই। কি বলেছে জেড ওয়াই এর 3 গুণ দ্রুত হয়, তার মানে জেড ওয়াই এর তুলনায় 3 গুণ দ্রুত, মানে কি ওয়াই এখানে 1, জেড আমার 3। আবার দেখো এখানে ওয়াই আর এক্স কি বলা আছে, ওয়াই এক্স এর দ্বিগুণ, তার মানে এক্স যদি 1 হয় তাহলে ওয়াই হবে 2। তাহলে এইবার দেখো এখানে কিন্তু আমার ওয়াই আছে 1, এখানে কিন্তু 2, দুটো একই ওয়াই দু রকম হবে না। তার মানে এটাকে আমরা কি করব, দেখো এটাকে টোটালটাকে আমরা 2 দ্বারা গুণ করে দেবো, তাহলে লেভেল হয়ে যাবে। তার মানে জেড আসবে এখন 6, ওয়াই আসলো 2, তার মানে দেখো ওয়াই আমার 2, তার মানে এক্স আমার একই থাকছে। এইবার কি বলেছে দেখো দ্বিগুণ করা হয়, তাহলে কেবল পাইপ এক্স এর ট্যাঙ্কটি ভর্তি করতে কত সময় লাগবে। দেখো এখানে কি বলা ছিল এক্স ওয়াই জেড দ্বারা 6 ঘন্টায় ভরাট করা হয়, তাহলে দেখো এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড এরা যদি একত্রে কাজ করে, তার মানে কি কর্মদক্ষতা কত হবে আমার 6 যোগ 2 যোগ 1, তার মানে 6 আর 2 8, টাকে কত হবে 9 ইউনিট। তার মানে ওরা কি করে 1 ঘন্টায় 9 ইউনিট পূর্ণ করে, তাহলে 6 ঘন্টায় কত ইউনিট পূর্ণ করবে, তাহলে 6 নং 54 ইউনিট। তার মানে আমার দেখো কাজ কিন্তু অ্যাকচুয়ালি টোটাল ওয়ার্ক কিন্তু 54 ইউনিট পেয়ে গেলাম। তার কারণ 3 জন মিলে যে ট্যাঙ্কটা ভর্তি করলো সেই ট্যাঙ্কটাই তো এক্স ভর্তি করবে, তাহলে 3 জন মিলে ভর্তি করতে সময় লেগেছিল 6 ঘন্টা, আবার 3 জনের আমি টোটাল কর্মদক্ষতা পেলাম 9 ইউনিট, মানে 1 ঘন্টায় ওরা 9 ইউনিট পূর্ণ করতে পারে। তাহলে টোটাল কত হবে 6 9 54 ইউনিট, এইটা এবার এক্স পূর্ণ করবে। তাহলে দেখো এক্স এর মান কত, এক্স এর মান আমার এখানে 1, ওয়াই এর মান 2 আর জেড এর মান 6, তার মানে যদি 1 দ্বারা আমরা ভাগ করি, তার মানে এটা কত হবে 54 ঘন্টা সময় লাগবে, ব্যাস আর কিচ্ছু না। তার মানে এক্স যদি পূর্ণ করে তার মানে 54 ঘন্টা সময় লাগবে, তার মানে দেখো এটা এ অপশন হবে কিন্তু অ্যান্সার।
যদি সময় 5 বছর বৃদ্ধি পায় তবে 5,000 টাকার সরল সুদ 3,000 টাকা বৃদ্ধি পায়। বাৎসরিক সুদের হার নির্ণয় করো। দেখ এটা একদম খুব সহজ অঙ্ক দিয়েছে। আমার সরল সুদ আমি 3,000 টাকা বেশি পাচ্ছি। কি কারণে? সময় আমার 5 বছর বাড়ার জন্য। তাহলে 5 বছরে আমার বাড়তি পেলাম আমি 3,000। তাহলে 1 বছরে কতটুকু বাড়তি পাবো? নিশ্চয়ই কম, মানে 5 দ্বারা ভাগ হবে। 5 6 30 মানে কত টাকা পাচ্ছি আমরা? 600 টাকা। তার মানে দেখো 1 বছরে আমি অ্যাকচুয়ালি কি পাচ্ছি না 600 টাকা আমি এক্সট্রা পাচ্ছি। তার মানে এইটা আমার সরল সুদ 1 বছরে। তাহলে 1 বছরে আমরা রেট অফ ইন্টারেস্ট কি করে নির্ণয় করি? না 1 বছরের সরল সুদ বাই আমার প্রিন্সিপাল, দেখো 5,000 টাকা বলা আছে ইনটু 100। ব্যাস, তাহলে আমাদের রেট অফ ইন্টারেস্ট কিন্তু আমরা নির্ণয় করতে পারি। এটা ডিটেলস করে দিয়েছিলাম, দেখবে সিম্পল ইন্টারেস্ট করা আছে সুবিদ্যা স্থানের ম্যাথ বইয়ের সলিউশনের মধ্যে, খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম। দেখো দুটো শূন্য আমরা কেটে দিলাম, এখানে আর একটা শূন্য কেটে দিলাম, এটা 5 12 60 কাটলাম। তার মানে আর এর মান কিন্তু এখানে 12% হবে। তার মানে দেখো বি অপশন হবে কিন্তু উত্তর। একটি 100 মিটার দৌড় প্রতিযোগিতায় কমল বিমলকে 5 সেকেন্ডে পরাজিত করে। যদি কমলের গতিবেগ 18 কিমি প্রতি ঘন্টা হয় তবে বিমলের গতিবেগ কত? দেখো এখানে কমলের গতিবেগ কি বলা আছে? কমলের দেখো স্পিড বলা আছে 18 কিলোমিটার পার আওয়ার। তাহলে এইটাকে আমরা কি করব না 18কে আমরা এই যে 5/18 দ্বারা গুণ করে দিলে এটা মিটার প্রতি সেকেন্ড হয়ে যাবে। তাহলে 18 18 কেটে দিলাম, তার মানে কত হলো? 5 মিটার প্রতি সেকেন্ড। কার গতিবেগ? এটা কমলের। তাহলে দেখো ও 100 মিটার দৌড় প্রতিযোগিতা যদি 5 মিটার প্রতি সেকেন্ডে দৌড়ায়, তাহলে এই 100 মিটার যেতে কত সময় লাগবে? তার মানে দেখো টাইম ইজ ইকুয়াল টু কি হবে? যে ডি বাই এস। তার মানে দেখো ডি আমার এখানে 100, এস হচ্ছে আমার 5, তার মানে এই 20 সেকেন্ড। তার মানে কত হবে? 20 সেকেন্ড সময় লেগেছিল। এইবার দেখো কি বলা আছে, বলেছে প্রতিযোগিতায় কমল বিমলকে 5 সেকেন্ডে পরাজিত করেছিল। মনে করো এখান থেকে এইটুকু হচ্ছে আমার 100 মিটার ডিস্টেন্স, হলো 100 মিটার। তার মানে কমল এবং বিমল, সরি, দুজন একসাথে দৌড় শুরু করলো। কমল এখানে পৌঁছে গেল, ফিনিশিং পয়েন্টে পৌঁছে গেল, তখনও কিন্তু বিমল এখানে এসে পৌঁছেছে। তাহলে এইটুকু যেতে তার সময় লেগেছিল 5 সেকেন্ড। সেই কারণে বলা হচ্ছে 5 সেকেন্ডে পরাজিত করেছে। তার মানে কি তার ওর পুরোটা শেষ করতে কি তার মানে আরো 5 সেকেন্ড সময় লেগেছিল। তার মানে দেখো বিমলের অ্যাকচুয়াল টাইম লেগেছিল কি 20 যোগ 5, এই হচ্ছে 25 সেকেন্ড সময় লেগেছিল। তাহলে 100 মিটার যদি দৌড় প্রতিযোগিতা হয় তাহলে 25 সেকেন্ডে ও 100 মিটার গেছে। তাহলে গতিবেগ কত হবে? আমরা সিম্পলি হিসাব করব। দেখো গতিবেগ তার মানে এস ইজ ইকুয়াল টু হবে এখানে আমার ডি বাই টি। তাহলে ডি আমার 100, এই হচ্ছে বাই 25, কেটে দিলে পরে হবে 4। তার মানে এইটা হবে 4 মিটার প্রতি সেকেন্ড। তাহলে 4 মিটার প্রতি সেকেন্ড। ও বিমলের গতিবেগ দেখো কিমি প্রতি ঘন্টা বলেছে, তাহলে এটা মিটার প্রতি সেকেন্ড আছে। তার মানে এইটাকেই দেখো যদি আমরা 4কে যদি আমরা গুণ করে দেব 18/5, মানে উল্টো জিনিসটা দিয়ে গুণ করব, তাহলে এটা হয়ে যাবে কিলোমিটার প্রতি আওয়ার। দেখো এইটা তাহলে 4 18 কত হয়? 72/5। এটাকে যদি আমরা ভাগ করি, দেখো আমরা একবারে মুখে মুখে যদি ভাগ করি তাহলেও কিন্তু হবে। 5 অক্কে 5, 2 22, 4 5 20, 2 20, 4 5 20, তার মানে 14 দশমিক কত হবে? 4 কিলোমিটার প্রতি ঘন্টা হবে হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি গতিবেগ। কার? না বিমলের। তাহলে দেখো সি অপশন হবে কিন্তু এখানে। 25 জন লোক কোনো কাজ 60 দিনে শেষ করতে পারে। তারা কাজটি শুরু করলো এবং এক্স দিন পর 10 জন লোক কাজটি ছেড়ে চলে গেল। যদি সম্পূর্ণ কাজটি 80 দিনে শেষ হয় তবে এক্স এর মান নির্ণয় করো। তো অসুবিধা নেই কোনো। দেখো এই হচ্ছে আমার 25 জন লোক 60 দিনে কাজ শেষ করে, তার মানে এইটাই আমার কি টোটাল ওয়ার্ক। এইটা দেখো সমান, এইবার আমার এই 25 জন লোকই কাজ করছে কতদিন? এক্স দিন। তার মানে আমি এই লিখলাম এক্স, তার মানে এই আমার একটা কাজ গেল, প্লাস তাহলে দেখো 10 জন লোক চলে গেল, তাহলে মানে এখন থাকছে কতজন লোক? 15 জন লোক। তাহলে এই 15 জন লোক কতদিন কাজ করবে? দেখো সম্পূর্ণ কাজটা শেষ হতে লেগেছে 80 দিন, আর আমি একদিন আগে করে ফেলেছিলাম, তাহলে পড়ে আছে কতদিন? এই যে 80 মাইনাস এক দিন। তার মানে এই টোটাল কাজটা এখানেও যা হবে এটাও তাই। তাহলে দেখো এখান থেকে আমরা মান নির্ণয় করব, তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো এটা 25x 15 দ্বারা গুণ করলে দেখো এটা হবে, এটা আমরা কি কাটাকাটি করতে পারতাম? হ্যাঁ করা যেত। তার মানে দেখো এখান থেকে আমরা
5 কমন নিতে পারতাম, তাতে খুব একটা লাভ নেই। দেখো 8 15 120 তার সাথে এত, আর এইটা লিখলাম আমরা 15x, আর এইটা দেখো কত 6 25 কত হয় 150, তার মানে 1500 হলো। তার মানে দেখো আমরা এখানে কি লিখতে পারবো, 25 থেকে 15 বাদ দিলে 10x, 1500 থেকে 1200 বাদ দিলে পরে হবে 300, আমরা একটা শূন্য কেটে দিলাম, তার মানে x এর ভ্যালু পেলাম আমরা 3, তার মানে x এর মান আমার এখানে কত হবে 30, তার মানে 30 দিন পর, তার মানে ডি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। 13টি সংখ্যার গড় 63, প্রথম 7টি সংখ্যার গড় 61 এবং শেষ 7টি সংখ্যার গড় 67, সপ্তম সংখ্যাটি বাদ দিলে বাকি 12টি সংখ্যার গড় কত হবে? তাহলে দেখো এখানে বলেছে 13টি সংখ্যার গড়, তাহলে আমি মনে করো এই যে 1 2 3 4 5 6 7, এই 8 9 10 11 12 এই লিখলাম 13। তাহলে দেখো প্রথম 7টা মানে আমার এই 7টা, আবার শেষ 7টা মানে দেখো এই 7টা, এই যে 1 2 3 4 5 6 7, তার মানে দেখো আমি 7কে কিন্তু দুবার ব্যবহার করছি। তার কারণ কি দেখো 7টি সংখ্যার গড়, এখানেও 7টি সংখ্যার গড়, তাহলে 7 7 মোট কটা হলো 14টি সংখ্যা, কিন্তু এখানে অ্যাকচুয়ালি কটা সংখ্যা বলা আছে 13টি। তাহলে যেহেতু প্রথম 7টা এবং শেষ 7টা নিচ্ছি, তাই মাঝেরটা দুবার ইউজ হচ্ছে। তার মানে আমরা কি করব, দেখো এখানে টোটাল যদি আমরা নির্ণয় করি 63 গুণ 13, তার মানে 3 13 39, হাতে থাকে আমার 3, 6 13 5 13 6 13 78 78, আর হচ্ছে আমার 3 মানে 81, তার মানে 819। এটা হচ্ছে আমার এই 13টি সংখ্যার সমষ্টি। আর প্রথম 7টি সংখ্যার সমষ্টি কত হবে, দেখো 7 অক্ষে 7 6 7 42, আর শেষ 7টা কত হবে 67 বলেছে গো। তাহলে দেখো 7 7টা 49, হাতে থাকে আমার 4 6 7 42 42 আর 4 হবে 46, তাহলে এটা যোগ করে দিই। দেখো 9 7 16 6, হাতে থাকে আমার 1 6 আর 2 8 আর 1 9 4 আর 4 8, তাহলে দেখো ওখানে 14টি সংখ্যার টোটাল হচ্ছে 896, এখানে 13টি সংখ্যা হচ্ছে আমার 819। দেখো এর মধ্যে কিন্তু 7 আমার 2 বার আছে, আর এর মধ্যে 7 কিন্তু আছে আমার 1 বার, তাই না? তার মানে দেখো এইটা থেকে যদি আমি এটা বাদ দিয়ে দিই, তাহলে 7 এর ভ্যালুটা আমি পেয়ে যাব। তাহলে এই হচ্ছে আমার 896, তার থেকে আমি বাদ দিয়ে দিলাম 819, তাহলে 9 কত হলে 16 হয়, 9 7 16, 1 আর 1 2 মানে 7, তার মানে দেখো 7 এর ভ্যালু 7 নম্বর যে সংখ্যাটা তার ভ্যালু হচ্ছে 77। তাহলে বলেছে কি এই সপ্তম সংখ্যাটি বাদ দিলে বাকি 12টি সংখ্যার গড় কত হবে, তাহলে 77 আমরা এখান থেকে বাদ দিয়ে দিই। তাহলে দেখো বাদ দিলে পরে এইটা হবে 2 7 কত পরে 11 হয়, 4 হলে 842, তাহলে এটা হচ্ছে আমার 12টি সংখ্যার সমষ্টি। তাহলে এবার এটাকে আমরা 12 দ্বারা ভাগ করে দিই, তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো 7 12 84, না ভুল করছি কোথাও কি, দেখো হ্যাঁ ভুলই হচ্ছে, দেখো 7 কত হলে পরে 2 হয়, 9 হলে 7 কত হলে 4 11 হয়, আর এখানে তোমার দেখো 1 মানে 742 হবে। এইটাকে আমরা 12 দ্বারা ভাগ করব, তাহলে 6 12 72, তার মানে দেখো 2 22, 12 অক্ষে 12, এটা 10 দশমিক নিলাম 0, 8 12 96, দেখো 4 40, 3 12 36, তার মানে দেখো 61.83, মানে দেখো আমার বি অপশনে কিন্তু এই অ্যান্সারটা রয়েছে, তার মানে বি অপশনটাই হবে সঠিক অ্যান্সার। স্থির জলে কোনো নৌকার বেগ 6 কিমি প্রতি ঘন্টা, অনুকূলে কোনো একটি নির্দিষ্ট দূরত্ব যেতে যা সময় লাগে প্রতিকূলে যেতে তার থেকে 3 ঘন্টা বেশি সময় লাগে। যদি স্রোতের বেগ 2 কিমি প্রতি ঘন্টা হয়, তবে স্রোতের অনুকূলে প্রতিকূলে নৌকাটি মোট কত কিলোমিটার দূরত্ব গেছিল হিসাব করতে হবে। তো দেখো এটা একদম সহজ অঙ্ক বলা আছে। দেখো অনুকূলে বেগ কি হবে, অনুকূল মানে কি হবে নৌকার বেগ প্লাস হচ্ছে স্রোতের বেগ, আর প্রতিকূল মানে কি হবে, প্রতিকূলে বেগ হবে মানে নৌকার অ্যাকচুয়াল বেগ কি হবে প্রতিকূলে, নৌকার বেগ মাইনাস হচ্ছে স্রোতের বেগ, তাই না? তার মানে দেখো এখানে নৌকার বেগ বলা ছিল 6, তাহলে যোগ করে দিলাম 2, এখানে 6 বিয়োগ 2, তাহলে দেখো এইটা হবে 8 কিলোমিটার পার আওয়ার, এইটা হবে দেখো 4 কিলোমিটার পার আওয়ার, তাহলে এইটা গেল আমার। এইবার বলছে দেখো অনুকূলে কোনো একটি নির্দিষ্ট দূরত্ব যেতে যা সময় লাগে প্রতিকূলে যেতে তার থেকে 3 ঘন্টা বেশি সময় লাগে। তার মানে দেখো এখানে দূরত্বটা আমার ফিক্সড, প্রতিকূলে যেতে আমি 3 ঘন্টা বেশি সময় নিচ্ছি, এখানে 3 ঘন্টা কম নিচ্ছি, তাই তো?
তার মানে দেখো দূরত্ব, তার মানে আমি একই দূরত্ব দুবার গেছি, তাহলে আমি দূরত্বটা ডিস্টেন্স মনে করো, তার মানে দেখো এখানে আমি বেগ পেয়ে গেলাম, দেখো স্পিড পেয়ে গেলাম, একটা 8 আর একটা হচ্ছে 4, তাই তো। তার মানে দেখো এটা যদি আমরা অনুপাত করি তাহলে পরে কত হবে, 4:2 হবে। এইবার দেখো আমরা জানি ডিস্টেন্স যখন কনস্ট্যান্ট হয়, মানে ডি যখন কনস্ট্যান্ট হয় তখন কি হয়, এস এর সঙ্গে এটা ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়, তার মানে টাইমটা কি উল্টো হবে, 2:4 হবে, এই সরি 4×2 = 8, 4 দ্বারা করলে পরে এইটা হবে হচ্ছে 2, এইটা হবে হচ্ছে আমার 1, তার মানে দেখো এইটা হবে কত 1:2, তার মানে টাইম এইটা লাগার কথা হচ্ছে আমার 1 ইউনিট, এটা লাগার কথা 2 ইউনিট, তাহলে দেখো পার্থক্য কতটুকু আসছে আমার 1 ইউনিট। তাহলে এখানে কত বলা ছিল, কত সময় বেশি লাগছিল 3 ঘন্টা, তার মানে এই 1 ইউনিট সমান সমান কত হবে 3 ঘন্টা হবে। তাহলে টোটাল টাইম কত আমার 3, এই যে 2 আর 1 যোগ করলে কত হয় 3, তার মানে দেখো 3 ইউনিট সমান সমান আমি কত পাবো, তাহলে 3 গুণ 3, তার মানে কত আসছে 3 3 9 ঘন্টা। তাহলে এটা হচ্ছে আমার টোটাল টাইম। আচ্ছা দেখো টোটাল টাইম আমার দরকার নেই, তার কারণ কি, যেহেতু বলেছে স্রোতের অনুকূলে ও প্রতিকূলে নৌকাটি মোট কত কিলোমিটার দূরত্ব গেছিল, তাহলে দেখো স্রোতের এইটা হচ্ছে আমার অনুকূলে বেগ, আর এইটা হচ্ছে আমার প্রতিকূলে বেগ, তাই তো। তাহলে এইবার দেখো তার মানে আমি কি করব, দেখো অনুকূলে আমি গেছিলাম 1 ইউনিট, তার মানে আমি গেছিলাম 3 ঘন্টা টাইম, 3 ঘন্টা গেছিলাম, তাহলে অনুকূলে আমার বেগ অ্যাকচুয়াল কত ছিল 8 কিলোমিটার/আওয়ার, তার মানে 3 × 8 = 24 কিলোমিটার আমি গেছি। আর দেখো 2 ইউনিট বা 2 ইউনিট টাইম গেছি বা 2 ইউনিট সময় গেছি হচ্ছে আমি প্রতিকূলে, তাহলে 2 ইউনিট সমান সমান ইকুইভ্যালেন্ট কত হবে 3 × 2 = 6 ঘন্টা হবে। তাহলে 6 ঘন্টা মানে দেখো আমার এই গতিবেগ কত ছিল 4 কিলোমিটার/আওয়ার, তাহলে 4 ছক কত হবে 24, তার মানে 24 দুগুণে কত হবে 48, তার মানে 48 কিলোমিটার অ্যাকচুয়ালি ডিস্টেন্স গেছিল দুটো মিলে, তার মানে সি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 12 এবং 72, যদি একটি সংখ্যা 24 হয় তবে সংখ্যা দুটির পার্থক্য কত হবে। দেখো এটা আমরা জানি, লসাগু গুণ গসাগু ইজুকাল টু সংখ্যা দুটির গুণফল, তার মানে দেখো একটি সংখ্যা বলা আছে 24, আমি আরেকটি মনে করলাম এক্স, আর লসাগু ইন্টু গসাগু মানে কত 12 × 72, তাহলে দেখো 3 24 72, তার মানে এক্স এর মান আমরা কত পেলাম 36, তাহলে একটি যদি 24 হয় আর একটা যদি 36 হয় তাহলে এদের পার্থক্য কত হবে, জাস্ট সিম্পলি বাদ দিয়ে দেবো, 36 - 24 মানে কত হবে 12, তার মানে 12 দেখো অ্যান্সার হবে, তার মানে এই অপশন হবে কিন্তু এখানে উত্তর। এক ব্যক্তি 1000 টাকায় কিছু লেবু কিনে 2/3 অংশ 15% লাভে এবং বাকি অংশ দেখো 10% লাভে বিক্রি করেন, সর্বাশয় করলে তার কত লাভ হবে। দেখো বলেছে 1000 টাকায় কিছু লেবু কিনে তার 2/3 অংশ 15% লাভে, দেখো 2/3 অংশ যেহেতু বলা আছে তার মানে দেখো এটাকে আমরা বলতে পারি টোটালটা আমার এই 1000 টাকাটাকে আমি টোটাল 3 অংশ করেছি, 3টে ভাগে ভাগ করেছি, ঠিক আছে। তার মানে টোটালটা আমার এখানে হচ্ছে 3 অংশ, তাহলে 3-এর মধ্যে 2 আমি বিক্রি করলাম কি 15% লাভে, আর 1 আমি বিক্রি করলাম, এই যে 1 অংশ বিক্রি করলাম আমি 10% লাভে। তাহলে দেখো এটা যদি টোটালটা যদি আমার 3 হয় তাহলে তার 2 ভাগ মানে কত হবে, তাহলে সিম্পলি আমরা দেখো এখানে সর্বশয় করলে তার কত লাভ হয়, তাহলে এখানে আমরা ওই সিস্টেমও করতে পারি, বা ডাইরেক্ট এখানে তোমার দ্বারাও যদি আমরা অ্যালিগেশন করি সেটা দ্বারাও কিন্তু করা যাবে। আমরা যদি প্লেন ওয়েতে করি তাহলে দেখো 2/3 অংশ, আমরা দাদা মনে করো ডাইরেক্ট এই 1000 টাকার 2/3 অংশ করলাম 15% লাভ, তার মানে দেখো টোটাল বিক্রয় মূল্য কত হবে এই 115/100, আমরা এটা দিয়েও করতে পারি, দেখো দুটো শূন্য আমরা কেটে দিলাম, এটা 3 দ্বারা 5 আর 2 7 না, কাটাকাটি যাবে না, তার মানে দেখো 3 আমার নিচেই থেকে যাচ্ছে, তাহলে থাকুক 3, তাহলে দেখো 10 দুগুণী 20, তার মানে 115 মানে হচ্ছে আমার 230, আর এই একটা শূন্য, তার মানে এই এত টাকা আমার কি বিক্রি হলো, আর বাকি এক অংশ তার মানে দেখো এই হচ্ছে আমার 1000 টাকা, তার হচ্ছে আমার 1/3, যে 2/3 যদি মানে ধরো 15% হয় তার মানে আমার টোটাল 1 থেকে বাদ দিলে কত হবে 1/3, তাহলে সেইটা আমি বিক্রি করেছি 10% লাভে, তাহলে মোট বিক্রি দাম কত হবে 110 বাই কত হবে 100, দেখো দুটো শূন্য আমি এখানেও কাটলাম, 3 দ্বারা দেখো এখানেও কাটবে না, তার মানে 11 × 11, তার সঙ্গে আরো দুটো শূন্য বাই 3, তাহলে এই দুটো হচ্ছে মোট বিক্রি দাম, টোটাল বিক্রি দাম কত আমরা যোগ করে দেবো তাহলেই হয়ে যাবে,
তাহলে দেখো অ্যাকচুয়ালি এটা আসবে 2300 যোগ 1100 বাই আসবে 3। তাহলে এই দুটো যোগ করলে আসবে দুটো শূন্য, 3 আর 1 4, 2 আর 1 3। দেখো তাও কাটাকাটি যাচ্ছে না, তাহলে এইটা হচ্ছে আমার টোটাল বিক্রি দাম। আর আমার লাভ টোটাল কেনা দাম কত? 1000 টাকা। তাহলে আমি প্রফিট করেছি কত? তাহলে আমি এটার থেকে আমি 1000 বাদ দিয়ে দেবো। সিম্পলি এভাবেও করা যায় বা অ্যালিগেশন দিয়েও করা যায়। অ্যালিগেশন তো দেখাচ্ছিলাম, চলো দেখিয়ে দিচ্ছি। তাহলে 3 মানে দেখো এইটা আসবে আমার 3400, এইটা আসছে আমার 3000। তার মানে দেখো এখানে আমার 400/3, এইটা হচ্ছে আমার লাভ। তাহলে পার্সেন্টেজ কত হবে? তাহলে দেখো এই 400 বাই এই যে 3 গুণ আমার কেনা দাম কত? এই যে 1000 টাকা, এইটার সাথে আমরা গুণ করে দেবো 100, তাহলে লাভের শতকরা হার পেয়ে যাব। তাহলে দেখো এই দুটো শূন্য, এই দুটো শূন্য, এখানে একটা আমরা কেটে দিলাম। দেখো 40কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 3 12 36, 3 13 39, 1 10 3 13 3 13, তার মানে দেখো 13.33 এত পার্সেন্ট মোটের উপর তার সর্বসা করলে লাভ হবে। তার মানে ডি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। ঠিক আছে, এইবার দেখো যদি আমরা অ্যালিগেশন করতাম তাহলে এটা আমি ধরে নিতাম আমি এক্স সর্বসা করলে x% আমি লাভ করছি। ঠিক আছে, তাহলে দেখো আমি যে কোনো একটা করব, এই 15টাকে আমি বড় ধরছি, এক্সটাকে ছোট ধরছি, তার মানে এইটা থেকে বাদ দিলে আছে আমার কত হবে? 15 - x। আর এইবার এইটা হবে, এক্সটা হচ্ছে আমার বড়, তাহলে এইটা কত হবে? x - 10। তার মানে দেখো এই যে 2% লেবু বা 2 অংশটা লেবু আমি কি করছি না, এই এত শতাংশ মানে এই অনুপাতে অ্যাকচুয়ালি ভেঙে আমরা বিক্রি করছি, ব্যাস আর কিচ্ছু না। তাহলে এই দুটোর অনুপাত কি হবে না, এই দুটোর অনুপাত কিন্তু দেখো এই আমার কি হবে, দেখো টোটাল আসবে 2/3। এই যে x - 10 বাই 15 - x, তাহলে দেখো এইটা আমরা কি করেছিলাম, এই যে 2 ভাগ আর 1 ভাগ, তার মানে এই দুটোর সাথে সমান হবে। তার মানে দেখো এই যে 2/1 হবে, কিন্তু এটাকে এখানে অ্যান্সার মানে 2/1 এর সাথে সমান হবে। তার কারণ এখানে তো আমরা এই ভাগ অনুযায়ী তো আমরা ভাগ করেছি, তাই না? তাহলে দেখো এইটাকে আমরা কি করব, এইবার দেখো এইটাকে যদি আমরা কোনাকুনি গুণ করি, 15 দুগুণা 30 - 2x, এখানে হবে x - 10। তাহলে দেখো -x, তার মানে দেখো এই পাশে নিয়ে আসলে -3, এই পাশে আসলে পরে -40, দেখো সেই ব্যাপারটা একই আসছে। x এর মান কত পাচ্ছি আমরা? 40/3। তার মানে এটাকে ভাগ করলে কত আসবে? ওই 13.33% আসবে, ব্যাস একবারে এটাই আমার। তাহলে এই যে x% আমি ধরে নিয়েছি কি সর্বস্ব করলে আমার লাভ। ঠিক আছে, যেটা সুবিধা মনে হয় সেটাই তোমরা করবে, তাহলেই হবে। চলো পরেরটা দেখা যাক। যদি 9 অঙ্কের একটি সংখ্যা এইরকম আছে 88 দ্বারা বিভাজ্য হয়, তবে y এর সর্বনিম্ন মানের জন্য 4x - y এর মান নির্ণয় করো। তাহলে দেখো এখানে কি বলা আছে, 32x 4115 এই y2। দেখো 88 দ্বারা বিভাজ্য মানে কি করব আমরা, আমরা দেখো করব 8 গুণ 11। মানে যদি এই পুরো সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হয় এবং 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো এই পুরো সংখ্যাটা কিন্তু 88 দ্বারা বিভাজ্য হবে। এইবার দেখো এই 88কে তো আমরা অন্য সংখ্যার গুণফলও নিতে পারতাম, 44 দুগুণ 88, তাহলে সেই দুটো বিভাজ্য দ্বারা করলে পরে তো আমরা করতে পারতাম, কিন্তু দেখো সেটা দ্বারা করলে হবে না। মানে আমরা এমন দুটো সংখ্যার গুণফল নেব যে দুটো সংখ্যার গুণফল মানে তাদের গসাগু হচ্ছে 1, মানে তারা পরস্পরের কোপ্রাইম বা পরস্পর মৌলিক সংখ্যা। দেখো এদের গসাগু দুজনের যেহেতু 1, তার মানে এরা দুজন পরস্পরের মৌলিক সংখ্যা। তাহলে এদের মানে এদের পৃথক পৃথক ভাবে যদি আমরা এটাকে বিভাজ্য হয়, তাহলে এদের গুণফলটাও বিভাজ্য হবে এটা দ্বারা। সেই জন্য আমরা 8 আর 11 নিলাম। তাহলে দেখো 8 এর বিভাজ্যের নিয়ম কি না, শেষ 3 অঙ্ক যদি আমরা 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটা বিভাজ্য হবে। তাহলে দেখো আমি এখানে y এর মান 1 ধরলাম, তাহলে আমার কত আসলো সংখ্যাটা 512। দেখো এইটা কি 8 দ্বারা ভাগ যায়, দেখা যাক কত আসে। দেখো 4 6 8 48, 3 32, তার মানে দেখো 4 8 32, হ্যাঁ তার মানে হচ্ছে। তাহলে দেখো 64। এইবার দেখো y এর মান আর কিসের জন্য, তাহলে y এর মান আমরা এখানে 1 পেয়ে গেলাম, তাই তো। এইবার হচ্ছে কি 11 দ্বারা বিভাজ্যের নিয়ম। দেখো 11 দ্বারা বিভাজ্যের নিয়ম কি হবে না, 11 দ্বারা বিভাজ্যের সিস্টেম হচ্ছে আমরা মানে অড প্লেস এবং ইভেন প্লেস, অর্থাৎ বিজোড় স্থানীয় যে মানগুলো আছে আর জোড় স্থানীয় যে মানগুলো আছে সেইগুলো যোগ করে আমরা বিয়োগ করব, যদি শূন্য হয় কিংবা 11-র সাথে সমান হয় তাহলে সেটা 11 দ্বারা বিভাজ্য।
তার মানে দেখো এখানে অ্যাকচুয়ালি কি আসবে, এই দুটো যোগ করব, এর সঙ্গে এইটা যোগ করব, এর সঙ্গে 5 যোগ করব, তার সঙ্গে 2 যোগ করব। আর এই দিকে হবে y, তারপরে হবে 4, তারপরে হবে হচ্ছে 2। তার মানে দেখো এইটা কত আসছে আমার 3, দেখো এগুলো যোগ করে নি, 3 আর 1 এ 4, 4 আর 5 এ 9, 9 আর 2 এ 11। তার মানে দেখো 11 প্লাস x আসছে এক সাইড। তাহলে মাইনাস, দেখো এটা কত আসছে 4 আর 2 এ 6, 6 আর 1 এ 7, y এর মান কত পেলাম আমরা 8। তাহলে এইটা সমান সমান কত আসা উচিত, হয় 0 না হলে কত 11 এর সাথে সমান হবে। তাহলে দেখো এইটা 11 প্লাস এক্স মাইনাস 8 ইকুয়াল টু 0। তার মানে দেখো 11 থেকে 8 বাদ দিলে কত হবে 3, তার মানে 3x প্লাস 0। তার মানে দেখো x এর মান কিন্তু আমরা পাচ্ছি -3। দেখো x এর মান আমরা -3 কখনো কি নিতে পারবো, তার কারণ কি এখানে তো একটা ডিজিট বসবে, এখানে কখনো মাইনাস হবে না, প্লাস আসতে হবে। তার মানে এটা 0 এর সাথে সমান হবে না, এটা 11 এর সাথে সমান হবে। তার মানে দেখো এইটা আমরা নিয়ে নেব। তার মানে 3 প্লাস এক্স, এইটা হবে হচ্ছে 11 এর সাথে সমান। তার মানে এক্স এর মান কিন্তু আসবে অ্যাকচুয়ালি 8। তাহলে এবার চেয়েছে কি 4x মাইনাস ওয়াই। তার মানে দেখো 4 গুণ 8 মাইনাস 1, তার মানে 4 8 32 মাইনাস 1 করলে কত হবে, অ্যাকচুয়ালি 31 হবে কিন্তু এখানে অ্যান্সার। আমার চেয়েছিল তো এর মান, তাহলে দেখো 31 মানে কিন্তু এ অপশন হবে এখানে অ্যান্সার। চলো নিম্নের কোনটি পূর্ণবর্গ সংখ্যা নয়। দেখো পূর্ণবর্গ সংখ্যা নয়, তার মানে 3টি পূর্ণবর্গ, একটি পূর্ণবর্গ হবে না। তাহলে এইটা দেখো যদি আমরা জানি কিরকম, মানে একটা সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব, ডিজিট সাম, বা আমরা যেটাকে বলি মানে এই ডিজিট গুলো বা অঙ্কগুলি যোগ করে আমরা সিঙ্গেল ডিজিট আনবো। যদি সিঙ্গেল ডিজিট এরকম আসে 0 1 4 আর হচ্ছে 9, দেখো 0 1 4 9 নয়, 0 1 4 আর যদি 7 আসে ডিজিট সাম, এটাকে আমরা বলছি কি ডিজিট সাম। বিষয়টা কিরকম, যদি আসে তাহলে সেগুলো হবে কিন্তু পূর্ণবর্গ। তাহলে আমরা এইটাকে এখানে অ্যাপ্লাই করব। ডিজিট সাম বলতে কিরকম, দেখো এই আমরা পরপর যোগ করছি, 6 সাথে কত হয় 13, 13 0 0 মানে 13, 13 আর 3 কত হবে 16, 16 আর 8 দেখো কত হয় 16 আর 8 24, 24 আর 4 28। তার মানে আমি পেলাম 2 অঙ্কের সংখ্যা। কিন্তু এইটাকে আমরা আনতে হবে মানে একদম সিঙ্গেল ডিজিট। এবার 8 আর 2 10 কত হয়, যোগ করলে কত হবে 10, তার মানে এখনো আসেনি। 10 আর 1 যোগ করলে কত হবে 1। তার মানে দেখো এই যে 1, তার মানে কিন্তু এইটা আমার পূর্ণবর্গ হচ্ছে। তার মানে ঠিক আছে, তাহলে এইটা আবার করি। দেখো 7 আর 4 11, দেখো দুটো 9 আছে মানে আমরা বাতিল করে দিতে পারি। দেখো বাতিল করলে আমার মনে করো বাতিল করে দিলাম, এই দুটো 9 আমি নিলাম না। তাহলে 7 আর 4 11, 11 আর 5 16, 16 আর 6 কত হয় 22 পেলাম আমরা। দেখো 22 মানে দুটো, তার মানে 2 আর 2 কত হয় 4, তার মানে সেটাও দেখো আমরা পাচ্ছি এখানে 4। তার মানে এটাও আমার পূর্ণবর্গ সংখ্যা। দেখো আমরা 9 নিলাম না, যদি আমরা 9 এর সাথে যোগ করেও দিই তাও কিন্তু সেই একই আসবে। দেখো মনে করো 4 এসছে, তাহলে 9 আর 9 18 মানে কত হয় 9। তাহলে 9 এর সাথে 4 যোগ করলে কত হবে 13, 13 মানে কত হবে 4। তার মানে সেই ব্যাপারটা 9 থাকলে পরে আমরা বাতিল করে দিতে পারি। তার মানে সেগুলো ঘুরে ফিরে আবার ফের সেই জিনিসটাই আসবে, সেই কারণে আমরা একবারে বাতিল করে দিলাম। তার মানে এটাও দেখো আমার কিন্তু পূর্ণবর্গ আসছে। এবার এটা দেখি, দেখো এই 6 আর 3 9, তার মানে দেখো এটা আমরা বাদ করে দিতে পারি, এই দুটো বাদ, এই দুটো আমরা যোগ করব না। দেখো 3টে 7 যোগ করা মানে 21, 21 আর 6 যোগ করলে কত হবে 27। দেখো 27 মানে 9, তার মানে 9 মানে কিন্তু আমার এখানে বাতিল, তার মানে অ্যাকচুয়ালি 0 ধরতে পারি। তার মানে 0 থাকলে বড় সেটা পূর্ণবর্গ, তার মানে এটাও আমার পূর্ণবর্গ। তার মানে দেখো এইটা পূর্ণবর্গ হবে না। তাহলে আমরা যোগ করে দেখি, দেখো 7 আর 2 9 আমরা বাতিল করে দিলাম, 5 আর 4 9 বাতিল করলাম। তাহলে দেখো 3 আর 3 যোগ করলে কত পাচ্ছি 6, যেটা দেখো এর মধ্যে নেই। তার মানে এইটাই হবে পূর্ণবর্গ নয়। তার মানে ডি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। তাহলে চলো, এটাই ছিল আমাদের আজকের ক্লাসের শেষ অঙ্ক। যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক এবং শেয়ার করো, সেই সঙ্গে চ্যানেলকে সাবস্ক্রাইবও করে রেখো। আশা করি তোমাদের কিছুটা হলেও লাভ হবে। পরবর্তী ক্লাস নিয়ে আবার খুব শীঘ্রই তোমাদের সামনে হাজির হব। আজ তবে আসছি।